চল বলছি। ছাড়ো, বাঁচাও, চল, বাঁচাও, ছেড়ে দেবো তোকে। বাঁচাও, চল ছাড়ো বলছি। আমাকে, বাঁচাও, চল, ছাড়ো। চল। ফতেপুর বেলি থানা। ম্যাডাম, এখানে একটা মার্ডার হয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, স্যার, ছত্তরপুরের জঙ্গলের সামনে একজন মহিলার বডি পাওয়া গেছে। ওরা এই শহরটাকে ভালো থাকতে দেবে না। গাড়ি বার করুন। এই শোনো, এর ছবি তোলো আর দেখো যদি আশেপাশে কোনো পার্স বা আইডি পাও। আর এর গলায় যে দাগটা আছে তার ছবিটা ভালো করে তুলবে। ওকে ম্যাডাম। সাহ, এর কাছে এমন কিচ্ছু পাওয়া গেল না যেটা দেখে বোঝা যায় যে এই মেয়েটা কে। যতটা টাইম আমরা ওকে চিনতে নেব না, ঠিক ততটাই টাইম নেবে আসামি এভিডেন্স নষ্ট করে পালিয়ে যাওয়ার জন্য। যে কোনোভাবে ওই মহিলাটির পরিচয় আমাদের জানা চাই, যেভাবে হোক। ওর কাপড়ের ট্যাগস, ওর গয়নাগাটি, মিসিং রিপোর্ট চেক করুন। আর ওনার ফটোগ্রাফস সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপারে দিয়ে দিন। স্যার, এটা আমরা আমাদের পুলিশ স্টেশন থেকেই শুরু করছি। যে কোনোভাবে হোক টাইম ওয়েস্ট করবেন না। বডিটাকে এখানে এনে ফেলা হয়েছে। আপনি বুঝলেন কি করে স্যার? দেখুন, এখানে বডি টানার চিহ্ন দেখতে পেয়েছেন আপনি? আর এই বডিটাকে দেখুন, এটা নর্মাল পজিশন নয়। ওনাকে অন্য কোথাও মারা হয়েছে এবং এখানে এনে ফেলা হয়েছে। ম্যাডাম, কেউ কিছুই দেখেনি। এটাও হতে পারে দেখেছে বা আমাদের থেকে লুকাচ্ছে। না মির্জা, সেই টাইম শেষ হয়ে গেছে যখন মানুষ ইনফরমেশন দিতে ভয় পেত। এখন তো মার্ডার হলেই মানুষ ফোন বের করে ভিডিও শুট করতে শুরু করে। আসলে এই মেয়েটার না কপালটাই খারাপ, কারণ যখন একে মার্ডার করা হচ্ছিল এর আশেপাশে নিশ্চয়ই কেউ ছিল না। তাহলে এবার কি করা যায় ম্যাডাম? মির্জা, ফরেন্সিকের লোকেরা ওসব জিনিস পাঠিয়ে দিয়েছে। এবার আমরা যা ক্লু পাবো এখান থেকেই পাবো। চলো। এই কানের দুল, জামা কাপড়, এগুলো তো সব কমন জিনিস। এগুলো থেকে কিছু জানা যাবে না। এই পায়ের তোড়াটা বেশ আনকমন। মির্জা, এদিকে এসো। হ্যাঁ ম্যাম। মির্জা, এটা দেখো। মির্জা, এই তোড়াটার মেকিং একদম অন্যরকম, আর বিশেষ করে এই ডিজাইনটা দেখে মনে হচ্ছে হয়তো কোনো জুয়েলারের লোগো কিংবা বিশেষ কোনো ডিজাইন দেখে বানানো এটা। ম্যাম, আপনার এই ডিজাইনটা ময়ূরের মতো মনে হচ্ছে না?
এর ছবিটা তুলে আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, তুমি এর ব্যাপারে আরেকটু খবর নাও তো। ইয়েস ম্যাম। ওকে। কোনো ক্লু পাচ্ছি না। ম্যাম, নূপুরের ডিটেলসটা পাওয়া গেছে। এই নূপুরটা লখনৌয়ের মঙ্গলমণি জুয়েলার্স বানিয়েছে, আর এই যে ময়ূরের ডিজাইনটা ওনারাই তৈরি করেছেন। থ্যাংক ইউ মির্জা, তুমি আমাকে বাঁচালে আজ। ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাম। স্যার, ওই তোড়াটা লখনৌয়ের, বাকি ডিটেলস আপনাকে মেসেজ করে দিয়েছি আমি। তার মানে এটা মনে হচ্ছে যে মহিলাটি হয়তো লখনৌতে থাকেন বা লখনৌর আশেপাশে কোথাও। লখনৌ যেতে হবে, রেডি হন। আমি ওখানকার পুলিশ টিমের সঙ্গে কথা বলছি। স্যার, দোকানের মালিককে? আজ্ঞা, আমি নীলেশ জৈন। এই নুপুরটা আপনার দোকান থেকে কেনা? হ্যাঁ স্যার, এটা আমাদের দোকানেই বানানো। ইনফ্যাক্ট এটা গত 6 মাসের মধ্যেই বানানো হয়েছে। সেটা আপনি কি করে জানলেন? স্যার, আমরা গত 6 মাসের মধ্যে লোগোতে কিছু চেঞ্জেস করেছি। এই যে মোহরটা দেখতে পাচ্ছেন, এটার কালারটা আমরা একটু ব্রাইট করেছি, আর আরো কিছু চেঞ্জেস করেছি। এটার উপর আমাদের নতুন লোগো লাগানো। ছবিটা ভালো করে দেখুন। বিগত 6 মাসের মধ্যে এই মেয়েটা কি আপনার দোকান থেকে নুপুর কিনেছিল? স্যার, এভাবে চিনতে পারা তো খুবই কঠিন, কিন্তু যদি আপনারা চান এখানকার সিসিটিভি ফুটেজ আপনাদের দিতে পারি। আমাদের এখানকার সিকিউরিটি কিন্তু ভীষণ স্ট্রং স্যার। 6 মাসের ফুটেজ দেখতে দেখতে আমাদের মোটামুটি 1 মাস লেগে যাবে। আপনার এখানে সিকিউরিটি খুব ভালো না? তাহলে অ্যাকাউন্টসও নিশ্চয়ই খুব ভালো করে মেনটেন করা হয় এখানে। হ্যাঁ, একদমই স্যার। বিগত 6 মাসের মধ্যে কাকে এই নুপুরটি বিক্রি করেছিলেন, ইনভয়েস সমেত আমাকে ডিটেলস দিতে পারবেন? পেয়ে যাবেন স্যার। স্যার, সন্ধ্যাবেলা পর্যন্ত টাইম দিন, আমি সব ডিটেলস বের করে আপনাদের দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা আমি আপনাকে ফোন করব। ওকে। মির্জা, তুমি এখানেই থাকো। এই জুয়েলারির উপরে নজর রেখো, জানি ইনভয়েস দেওয়ার জন্য কোনো রকম চালাকি না করে ওরা, ঠিক আছে? স্যার। উমা, স্যার, আমি লোকাল পুলিশ স্টেশনে কথা বলেছি। এই পুরো এলাকাটাকে স্ক্যান করো। আমি জানি যে লোকেরা আশেপাশে জুয়েলারিতেই যায় গয়না কেনবার জন্য, ঠিক আছে? আমি লখনৌ আর আশেপাশে দেখছি কোনো রকম মিসিং কমপ্লেন আছে কিনা। স্যার, এই ছবিটা এখানকার লোকাল নিউজ পেপারে সার্কুলেট করিয়ে আমি দেবো? দিয়ে দিয়েছি, কালকে নিউজে এবং চ্যানেলে চলে আসবে। মির্জা, খেয়াল রেখো। ওকে স্যার। স্যার, এই যে bill। হ্যালো ম্যাডাম, ওই সোনার একটা বিলও পকেটে ঢুকিয়ে নিয়েছে। আমি ওকে ফলো করছি, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। তোমার লাইভ লোকেশন অন করো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আমি এক্ষুনি শেয়ার করছি।
মির্জা বিলটা বাঁচাও। ছাড় 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 না। প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিস তুই? না ম্যাডাম, তা নয়, এটা আমি সেই এটা করার নুপুরের চেষ্টা বিল তো। করিনি। ওই মৃত মেয়েটার গয়নার বিল এটা। বল কি করেছিস ওই মেয়েটার সঙ্গে, কি করে মেরেছিস ওকে বল। ম্যাডাম আমি কিচ্ছু করিনি ম্যাডাম। ম্যাডাম এই বিলের সঙ্গে ওই কেসের কোনো সম্পর্ক নেই। আমি নির্দোষ ম্যাডাম, আমি কিচ্ছু করিনি ম্যাডাম। কিন্তু এই বিলে কোনো একটা মেয়ের নাম লেখা আছে, প্রীতি। প্রীতি? যে মেয়েটা মরে গেছে তার নামও প্রীতি, তাই না? হ্যাঁ ম্যাডাম প্রীতি তো আমার গার্লফ্রেন্ডের নাম ম্যাডাম। ম্যাডাম আমি বউয়ের থেকে লুকিয়ে ওকে কিছু গিফট দিয়েছিলাম, তাই সেই খরচাটাকে অ্যাডজাস্ট করার জন্য এই ভুয়ো বিল বানিয়েছিলাম। মিথ্যে বিল? মানে তুই বিবাহিত? ম্যাডাম আমি আপনার কাছে হাত জোড় করছি, শুনুন না প্লিজ। এই কথাটা যেন আমার বউ বা শ্বশুর কেউ না জানতে পারে, প্লিজ প্লিজ, নাহলে আমি মরে যাবো ম্যাডাম। আমি শেষ হয়ে যাব। আমি যে দোকানটায় বসি সেটাও আমার শ্বশুরের দোকান। তোমাদের যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার এত শখ, তখন তোমরা বিয়ে করো কেন? স্বাধীনভাবে ঘুরে বেড়ালেই তো পারো। ম্যাডাম প্লিজ এই ব্যাপারটা এখানেই মিটিয়ে নিন ম্যাম। এই কথাটা যেন কেউ না জানতে পারে। আর আমি সত্যি কথা বলছি ম্যাডাম, এই বিলটার সঙ্গে ওই মহিলার কোনো সম্পর্ক নেই ম্যাডাম, কোনো সম্পর্ক নেই ম্যাডাম। কথাটা বুঝুন আপনি, একবার অন্তত বুঝুন। এবার তুই প্রার্থনা কর যাতে আমাদের হাতে কোনো ক্লু চলে আসে, কারণ প্রমাণ নষ্ট করার অপরাধে তুই তো গেলি। মির্জা, ম্যাম। ওর গার্লফ্রেন্ডকে ডেকে জিজ্ঞাসাবাদ করো, আর জিজ্ঞেস করো মার্ডারের সময় এ কোথায় ছিল। ওকে ম্যাম। চল। বেশিরভাগ সময় কোনো অপরাধ তো ঘটে কিছু সময়ের জন্যে, কিন্তু যখন তার তদন্ত শুরু করা হয় তখন এমন এমন জিনিস সামনে চলে আসে, এমন এমন মানসিকতাও সামনে চলে আসে, তখন মনে হয় যে ভালো কি এখনো বেঁচে আছে নাকি নেই। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আমি আপনাদের জন্যে এমন এক মৃত্যুর গল্প নিয়ে এসেছি যা শুধু এই জন্যেই ঘটেছে কারণ একটা সম্পর্ককে ভেঙে দেওয়ার চেয়ে একটা মানুষকে মারাই সবচেয়ে ভালো। আসুন দেখি পায়েল কিভাবে সমাধান করলো এক মৃত্যুর রহস্য। এই ডিজাইনার পায়ের তোড়াটা শুধু এই কয়েকজনই কিনেছে, তাই তো? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ। সব বিলস দেখেছি, কিছু জানা গেল না। আর দুটো বিলস বাকি আছে, এক ওই নীলেশ জৈনের গার্লফ্রেন্ডের, আর আরেকটা কোনো মিতার। কিছু জানতে পারলে এর দুজনের ব্যাপারে? নীলেশের গার্লফ্রেন্ড অফিস থেকে ফিরে আমাকে ফোন করবে, আমি ওর সাথে রাতে দেখা করে নেব। আর রইল মিতার ব্যাপারে, ওর ফোনটা এখন বন্ধ। যখন আমার ওর সাথে কথা হয়ে যাবে আমি ওকে ডেকে নেব। এবার এই দুটো মেয়েই পারে এই তোড়ার রহস্য ভেদ করতে। সোনালি? স্যার আমি খোঁজ লাগিয়েছি, নীলেশের গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে আমার। ও বলল যে মার্ডারের রাতে ও ওর সাথেই ছিল। স্যার এর নাম মিতা, যে মেয়েটার ডেথ হয়েছে তার বোন। বসুন। ম্যাম, ম্যাম, সোনালি আমার মামাতো বোন ছিল, আর আমি এই যে নূপুর, আমি বানিয়েছিলাম ওর জন্য আগের মাসে। আর ওর বয়ফ্রেন্ড অজয় ফাইনালি বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। আর সোনালি নূপুর খুব পছন্দ করত, সেই জন্য আমি ওকে গিফট করেছিলাম। সোনালি দিল্লিতে থাকতো আর ওর বয়ফ্রেন্ডের নাম অজয়, সে ওখানে থাকতো? হ্যাঁ স্যার, দিল্লির এনসিআরে। একটা কথা বলুন, ওদের দুজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? স্যার সোনালি তো খুব ভালোই ছিল অজয়ের সাথে, কিন্তু আমাদের বাড়ির লোকেরা এই সম্পর্কে রাজি ছিল না। সেই জন্য সোনালি বাড়িতে না জানিয়ে অজয়ের সাথে লিভিং এ থাকতো, আর বাড়ির লোকেরা ওর সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয়। শুধু আমার সাথেই ওর যোগাযোগ ছিল স্যার। মিতা তো বললো যে ওর মাকে ফোন করে বিয়ের ব্যাপারে বলে দিতে, যদি মা আরো রাগ করে তখন। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই।
হ্যালো মা, আমি সোনালি। মা আসলে মা, আমি আর অজয় বিয়ে করতে চলেছে। তো আমায় কেন বলছিস? মা বাবাকে কষ্ট দিয়ে বিয়ে করতে যাচ্ছিস তো? যা, তুইও কখনো ভালো থাকবি না। ফোন রাখ তুই। বললো যে তুইও কখনো সুখে থাকতে পারবি না, মা বাবাকে দুঃখ দিয়ে কখনো সুখে থাকতে পারবে না। উমা, স্যার। ওনার কাছ থেকে অজয় এবং সোনালীর সম্পূর্ণ ডিটেলস নিন, ফটোগ্রাফস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বারস, আর পুনরায় দিল্লি যাবার ব্যবস্থা করুন। স্যার, স্যার, তালা লাগানো। স্যার, প্রতিবেশীদের সাথে কথা বলেছি, 3 দিন ধরে অজয় সোনালীকে দেখা যায়নি। মিতা বলেছিল দুজনের বিয়ে করার কথা ছিল। হ্যাঁ। বিয়ে যদি করতেই চাইতো তাহলে কোর্টে নিশ্চয়ই সাবমিট করেছিল। খোঁজ নিন, ওখান থেকে ক্লু পেতে পারেন। আচ্ছা, আর মির্জা, একটা কাজ করো, দুজনের ফোন রেকর্ড চেক করো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এখন অটোপসি রিপোর্টটা পড়ছি। এতে লেখা কোনো রকম চওড়া জিনিস দিয়ে গলা টেপার ফলে ওনার মৃত্যু হয়েছে। না ডাক্তারবাবু, মার্ডার ওয়েপন এখনো পাইনি। ওকে, যখনই কিছু জানতে পারবো আপনাকে ফোন করব। ওকে মির্জা, বলো। স্যার, আমি সোনালী আর অজয় দুজনেরই ফোন রেকর্ড চেক করেছি। দুজনেরই ফোন 3 দিন ধরে বন্ধ আছে, আর লাস্ট কল দুজনে একে অপরকেই করেছে। অজয়ও খুন হয়নি তো? মিতা বলেছিল যে সোনালীর ফ্যামিলি ওর আর অজয়ের সম্পর্কটাকে নিয়ে খুশি ছিল না। এমনটা নয় তো যে ওরা সবাই মিলে? স্যার, হতে পারে। স্যার, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা সত্যি খুব জটিল। বিয়ের আগেই দুজনকে মারা হয়েছে হয়তো। স্যার, আমি ম্যারেজ কোর্টে জিজ্ঞেস করলাম। 3 দিন আগে সোনালী ম্যারেজ কোর্টে গেছিল। অজয় আর সোনালী একে অপরকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অজয় সেদিন ওখানে পৌঁছায়নি। কোথায় গেল অজয়? আমি বললাম বাড়ি থেকে সময় মতন বেরিয়ে যেতে, নিশ্চয়ই দেরি করে বেরিয়েছে। আর এদিকে ওর ফোনটাও ধরছে না। এখন কি যে করি। সোনালী, অজয়, হাজির হও। সোনালী সিং, অজয় বর্মা, আসুন, হ্যাঁ। আপনাদের নাম্বার এসে গেছে। স্যার, অ্যাকচুয়ালি ও না এখনো আসেনি, আর একটু ওয়েট করে যান না প্লিজ। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ। আপনার ডায়াল করার নম্বরটি এখন বন্ধ আছে। হ্যালো অজয়, কোথায় তুমি? কখন থেকে অপেক্ষা করছি। অজয়কে আমরা কিডন্যাপ করেছি। কি? ম্যাডাম, এটা কটার সময় কথা বলছেন আপনি? ওই সকাল 11টা নাগাদ। স্যার, ওই সময় দুজনেরই ফোন অ্যাক্টিভ ছিল, আর দুজনেই একে অপরের সাথে কথা বলেছে। তাহলে ডেফিনেটলি এটা অনার কিলিং এর কেস। উমা, সোনালী কোর্টে অ্যাড্রেস কি লিখিয়েছিল? স্যার, ওই অ্যাড্রেস যেখানে আমরা গেছিলাম। কিছু তো একটা ব্যাপার রয়েছে যেটা বুঝতে পারছি না। দুজনে যেখানে কাজ করতো সেখানে সমস্ত ডিটেলস বের করুন, ওদের ব্যাংক ডিটেলস বের করুন। এমন কিছু বিষয় থাকে যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু ব্যাংক ডিটেলসে ঠিক ধরা পড়ে। ওকে স্যার, স্যার,
ম্যাডাম আমি খোঁজ চালিয়েছি যে সোনালি আর অজয় কোথায় ঘর নিতে চলেছিল। ওই বিল্ডার্স বলেছিল যে ডাউন পেমেন্ট হাতে আসতেই ও ঘরের চাবি দিয়ে দেবে। তাহলে কি সোনালি ডাউন পেমেন্ট করে দিয়েছিল? না ম্যাম, এই ব্যাপারটাই তো বিল্ডারের আজব লেগেছিল। বিল্ডার বললেন যে সোনালি টাকা নিয়ে আসছিল বিয়ের একদিন আগে, আর অজয় কল করে বলেছিল যে ও পরের দিন টাকা নিয়ে আসবে, মানে বিয়ের দিন, আর বললো যে ওই দিনটা অশুভ ছিল এমন কিছু। তার মানে সোনালির প্ল্যান ছিল বিয়ের আগের দিন ডাউন পেমেন্ট করা, পরের দিন বিয়ে করা, আর বিয়ের ঠিক পরের দিন গৃহপ্রবেশ। ইয়েস ম্যাম, বাট টাকাটা দিলই না। তারপর না সোনালি এলো না অজয়। বিল্ডার আমাকে একটা কথা বলেছে ম্যাডাম, ওরা দুজনে হোটেলে একটা রুম বুক করেছিল, আর ওই হোটেলটা কোর্ট আর নতুন বাড়ি দুটোরই কাছাকাছি। তুমি জানো সেটা কোথায়? ইয়েস ম্যাম। চলো। এটা নিতা মিশ্রার বাড়ি, অজয়ের ওয়াইফ। তার অজয় আগে থেকেই বিবাহিত ছিল। মির্জা, ম্যানেজার কি বললেন কি হয়েছিল সেদিন ওখানে? ম্যানেজার বললেন যে ও সোনালীকে সকাল 10টার সময় বিয়ের ড্রেস পরে হোটেলের বাইরে বেরোতে দেখেছে, আর তারপর প্রায় 11:30টার সময় সোনালী আবার হোটেলে এলো কাঁদতে কাঁদতে। তারপর নিজের ব্যাগ নিয়ে 10 মিনিটের মধ্যে চলে গেল। কিছু জানো কোথায় গেছিল? ম্যানেজার ভাবলেন যে ও বিয়ে ভেঙে গেছে, সেই জন্যই কাঁদছে হয়তো। আমি ফুটেজও চেক করেছিলাম, ম্যানেজার একদম ঠিক বলেছেন। অজয়ও তো এই হোটেলেই ছিল, তাই না? হ্যাঁ, ও এখানেই ছিল, কিন্তু সকাল 8টার সময় চলে গেছে। ও সকাল 8টার সময় কেন বেরিয়েছিল? মির্জা, রুমটা তল্লাশি করো, হয়তো কোনো ক্লু পেতেও পারি। ওকে ম্যাম। ম্যাডাম, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংকের স্টেটমেন্ট বের করো। এবার এটা থেকেই সব জানতে পারবো। ইয়েস ম্যাম। এটাই সেই বাড়ি? ইয়েস স্যার, এটা নিতা মিশ্রার বাড়ি, অজয়ের ওয়াইফ। স্যার, অজয় আগে থেকেই বিবাহিত। স্যার, যেরকম আপনি বলেছিলেন সেরকমই আমি খোঁজ লাগিয়েছি। অজয় মিস্টার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এনার সাথে, কমপক্ষে 1-2 বছর আগে, আর ওই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এটাই। এবার এটাই অজয়ের সোনালির বিষয়টাকে পরিষ্কার করবে। চলো। সোনালির জন্য অজয় আমাকে ডিভোর্স করে দিয়েছিল। গত 1 বছর ধরে ওর সঙ্গেও লিভিংয়ে রয়েছে। এই বিষয়টার জন্য আপনি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন, রাগও হয়েছিল নিশ্চয়ই। স্যার, আপনি এসব কি বলছেন? আপনার বউ যদি অন্য কারোর সঙ্গে চলে যায় তাহলে কি আপনার চিন্তা হবে না? আপনার কি রাগ হবে না বলুন? কিন্তু আপনি ওকে মারবেন না, আমি শিওর। আমি জানি আপনি ভাবছেন যে সোনালির মার্ডারের সঙ্গে আমি যুক্ত আছি। স্যার, আমার 2টো সন্তান আছে। সোনালিকে মেরে আমার জেলে যাওয়ার ইচ্ছে নেই। কার ভরসায় রাখবো আমার বাচ্চাদেরকে? গত 2 বছর ধরে বাচ্চাদের সঙ্গে একবারও দেখা করতে আসেনি ও। কে জানে কি জাদু করে রেখেছে ওই সোনালি ওর ওপরে। এভরিথিং ইজ পারফেক্ট। কেমন লাগছে আমাকে আজকে অজয়? তুমি? হ্যাঁ, আমি। আরে বাহ, তোমার ঘর তো খুব সুন্দর। এন্ড বাই দ্য ওয়ে, তোমাকেও ভালো লাগছে। তুমি জানো এরকমই সেম ড্রেস অজয় আমাকেও দিয়েছিল আমার আশীর্বাদের পরে। কি করতে এসেছো তুমি এখানে? আরে অজয় তোমাকে কিচ্ছু শেখায়নি? আরে একদিকে তোমার অতিথি হই, তার উপরে তোমার সতীন, তোমার অজয়ে প্রথম বউ আমি। একটু তো সম্মান করো। কি করতে এসেছেন আপনি এখানে? আরে বললাম তো, আমি তো শুধু এটাই দেখতে এসেছি যে তোমার মধ্যে এমন কি আছে যে তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিলে। আরে বাহ, ওয়াও, অজয়ের ফেভারিট পনির বিরিয়ানি। আরে তুমি তো খুব ভালো করেই জানো ভালো খাবার দিয়ে এই পুরুষের মনকে জয় করা যায়। তুমি জানো আমি যখন পনির বিরিয়ানি বানিয়েছিলাম তবে থেকেই অজয়ের এটা খুব পছন্দের। কি চাই আপনার? তুমি দিতে পারবে না? বলুন, কি চাই আপনার? আমার স্বামী। দেখুন, আমি আপনার হাজবেন্ডকে ফাঁসিয়ে রাখিনি, ও নিজের থেকে আমার কাছে এসেছে। আর দেখুন, আমার না কোনো রকমের ইচ্ছে নেই আপনার সংসার ভাঙার।
ও নিজেই থাকতে চায় না আপনার সাথে, তো দোষটা আপনারই, তাই না? আপনার নিজের হাজবেন্ডকে সামলে রাখা উচিত ছিল। ঠিক বলেছ তুমি। অজয় যখন কোনো নতুন জিনিস পেয়ে যায় তখন পুরনো জিনিসের প্রতি ইন্টারেস্ট শেষ হয়ে যায়। আমি কোনো জিনিস নই। অজয়ের মতন ছেলেদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। এই ড্রেস, এই খাবার, এই সব কিছুই আমাদের সম্পর্কের স্মৃতি। আর ও তোমাকে প্রথম প্রেমের বাসি জিনিসগুলো দিচ্ছে। আর এই বাসি জিনিসগুলোর জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সোনালি। আমিও দেখব ও তোমার থেকে কত তাড়াতাড়ি বোর হয়। এনজয় ইয়োর লাঞ্চ, টেক কেয়ার। আরে বলছে যে তোমার স্কুটির চাবিটা তোমার স্কুটি ঠিক করে দিয়েছি আমি। থ্যাঙ্কস। স্যার, ওর নাম হলো রঞ্জিত, আমার প্রতিবেশী। ও আমাকে সবসময় হেল্প করে যায়। নমস্কার স্যার। নমস্কার। ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা, আপনি সোনালির বাড়ির লোকের ব্যাপারে কিছু জানেন? কারণ আমাদের মনে হয় এটা অনার কিলিং এর মামলা। আমি ওর সঙ্গে এক দুবারই দেখা করেছিলাম। সাক্ষাৎকারও খুব মধুর ছিল না। আপনি তো সব বুঝতেই পারছেন। আমি সেইটুকু ছাড়া আর কিচ্ছু জানি না। আচ্ছা, আপনার এটা মনে হয় কি যে অজয়ই সোনালীকে ঠকিয়েছে? স্যার, যে নিজের সন্তানদের ঠকাতে পারে সে তো সোনালীকেও ঠকাতে পারে, তাই না? স্যার, আমি এইটুকুই জানি, অজয় একটাই জিনিসকে ভালোবাসতো, টাকা রোজগার করা। সেটার জন্য ভালো কি মন্দ যে কোনো কাজ ও করে নিতে পারত। স্যার, লখনৌ পুলিশের সাথে আমি কথা বলেছি। সোনালির বাড়ির লোকদেরও বয়ান আমি নিয়েছি। আর যেই দিন সোনালির মার্ডার হয়েছিল ওই দিন বাড়ির লোকেরা কোনো আত্মীয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠানে ছিল। আমি সিসিটিভি ফুটেজে চেক করেছিলাম। সোনালি কোর্ট থেকে অটোয় করে বেরিয়েছিল। ওই অটোওয়ালাটাকে খোঁজার আমি অনেক চেষ্টা করছি। আর স্যার, আমি সোনালির ব্যাংক থেকে ইনফরমেশন বের করেছি। ও ছিল একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। আর অজয় নিজের চাকরি ছেড়ে দিয়ে রিয়েল এস্টেটের বিজনেস শুরু করে। এরা দুজন একসাথে মিলে হোম লোনের জন্য অ্যাপ্লাই করেছিল। আর সোনালির কালিগদের থেকে জানতে পেরেছি ও নিজের হোম লোনের ডাউন পেমেন্ট করার জন্য টাকা পয়সা জোগাড় করছিল। আর অজয়ের ওয়াইফ আমাদের বলছিলেন যে অজয় নাকি টাকা কড়ির প্রতি খুব লোভ, আর টাকার জন্য সবকিছু করতে পারে। আচ্ছা, বিষয়টা এরকম নয় তো যে ডাউন পেমেন্টের চক্করে ও কোনো বাজে লোকের খপ্পরে পড়ে গেছিল? উমা, আপনি একটা কাজ করুন, সোনালির যাতায়াত ট্রেস করুন। খোঁজ করুন যে কোর্টের পরেও কোথায় গেছিল আর সেদিন কি ঘটেছিল। আর অজয়ের কাছে ওই দিন কার কার কল এসেছিল সেটাও খোঁজ করুন। অজয়ের প্রথম স্ত্রীর কথা অনুযায়ী অজয় খুবই লোভী মানুষ ছিল। না সে ভালো স্বামী ছিল, না সে ভালো বাবা। তার স্ত্রী যা বলেছিল তা কিন্তু একদম সঠিক, কারণ কোনো স্ত্রী এই স্বামীর জন্য ভালো কথা বলতেই পারে না। সে তার প্রথম স্ত্রী আর তার সন্তানকে অন্য এক মহিলার জন্য ছেড়ে দেয়। কিন্তু এই সময় কাজে আসে আমাদের পুলিশের বুদ্ধি। পুলিশের কাজ হলো সমস্ত বয়ান আর সমস্ত প্রমাণকে খুঁটিয়ে দেখা আর পরীক্ষা করা। দেখুন, পুলিশ কোনো খারাপ বা ভালো বয়ানে প্রভাবিত হয়ে কোনো কেসের মোড় ঘুরিয়ে দেয় না, আর না কোনো বয়ানকে গুরুত্বহীনভাবে দেখে। আর আমার মনে হয় যে আমাদের মতো সাধারণ মানুষদেরও এই রকমই সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের জীবনে। প্রত্যেকটি কথা ভালো করে শুনুন, দেখুন, পরীক্ষা করুন, তারপর সিদ্ধান্তে পৌঁছুন। কারণ ইনোসেন্ট আনটিল প্রুভ অ্যান্ড গিল্টি প্রত্যেক মানুষের অধিকার। এই নে আমার রানী, আমি জিতে গেছি। আজ আমার দিনটা খুব ভালো। জয় বাবা জয়। চল আর একবার খেলি। হ্যালো ম্যাডাম, বীরজু আমার চোখের সামনে। তুলে নিয়ে এসো ওকে এখানে। ওকে।
এই 3 4 কি হলো বিরজু? খুব টাকা দেখছি তোর। স্যার আমি 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 কিছু করিনি স্যার। এই ওই তোরা স্যার 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 চল, স্যার স্যার ওঠ। স্যার আমি 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 অনেক কিছু করিনি লুকোচুরি স্যার। খেলা হয়েছে, চল এবার লোকাবে। এবার আসল খেলা হবে, চল। স্যার আমি আমি কিছু করিনি স্যার। যখন করিস নি তখন পালাচ্ছিস কেন? স্যার ভয় পেয়ে গেছিলাম স্যার, আগে আমি ওসব কিছু করতাম, এখন সবাইকে জিজ্ঞেস করতাম। আমি 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 শুধরে গেছি স্যার। দেখুন দেখুন আপনি আপনি যাকে খুশি জিজ্ঞেস করুন। প্রথমে কাজ করেছিস তো, চল আরে চল। স্যার স্যার নিজে বলবি নাকি আমি বলাবো? ম্যাডাম কোনো কারণ ছাড়াই আপনি না আমাকে তুলে এনেছেন। আমি আমি কিছু করিনি। আপনি হ্যারাসমেন্ট করছেন আমায়। স্যার, আপনি তো একে জানেন, মিথ্যেবাদী নাম্বার 1 বিরজু সেট। কেমন আছিস বিরজু? শুনলাম তোর নাকি প্রমোশন হয়েছে। চুরির পরে এবারে মার্ডার করা শুরু করেছিস। মার্ডার? আরে স্যার আমি আমি কিছু করিনি স্যার। এই ম্যাডাম আমায় শুধু শুধু বিরক্ত করছে। আমি বলেছি ওকে। স্যার কেন গরিব মানুষের ক্ষতি করছেন স্যার? তোর মতো গরিব যেন ভগবান সবাইকে বানায়। দেখ, কোন রকম নাটক কিন্তু আমি পছন্দ করি না, তুই জানিসই। তোর নাম্বার সোনালি আর রজার কল রেকর্ডে কি করে এসেছে? আর ওদের বিয়ের দিন তুই কেন ওদেরকে কল করেছিলিস বল? দেখ, কোন রকম নাটক করবি না, আগেই বলেছি আমি। এটা কিন্তু চুরির কেস নয়, মার্ডার কেস, এটা মনে রাখিস। স্যার বিশ্বাস করুন আমার কথা, আমার কোনো মার্ডারে কোনো হাত নেই। আমি তো ওই মেয়েটাকে আজ পর্যন্ত দেখিও নি স্যার। হ্যাঁ হ্যাঁ, অজয়ের কথায় আমি কয়েকবার কল করেছিলাম ওকে। অজয় আসলে আমার বন্ধু, কলেজে একসঙ্গেই পড়েছি আমরা। ওনা প্রচুর গোলমেলে স্যার। আসলে পড়াশোনায় ভালো ছিল তো, ওর ব্রেনটা খুব ভালো ছিল। ও আমাকে বলল যে একটা মেয়ে ওর টাকা নিয়েছে আর ও সেই টাকাটা ফেরত নিতে চায়। আমার কাছে হেল্প চেয়েছিল আর আমি শুধু ওকে হেল্প করার জন্যই এক দুবার কল করেছিলাম। হ্যালো সোনালি, তোমার বয়ফ্রেন্ড অজয়কে এখন আমি বন্দি করে রেখেছি। ও আমার থেকে 2 লাখ টাকা নিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। এবার শোনো, যদি তোমার বয়ফ্রেন্ডকে জীবিত দেখতে চাও, ওই হাইওয়ের কাছে যে সার্ভিস রোড রয়েছে, আজ রাতে 2 লাখ টাকা নিয়ে সেখানে চলে আসবে। আর হ্যাঁ, যদি কোনো চালাকি করার চেষ্টা করেছো তাহলে তোমার বয়ফ্রেন্ড তো যাবেই, তার সঙ্গে তুমিও মরবে, বুঝেছো? স্যার, সেই জন্য সোনালি সেদিন কোর্টে কাঁদছিল, কারণ এ কল করেছিল। তার মানে তুই ডাউন পেমেন্টের জন্য কোনো টাকা দিসনি ওকে, তাই তো? আমি না স্যার, অজয় আমাকে টাকা দিয়েছিল আমার মুখ বন্ধ করে রাখার জন্য। মুখ বন্ধ রাখার জন্য, তাই তো? আর তুই সবকিছু বলে দিলি আমায়। স্যার মার্ডারের বিষয়ে সবারই তো ভয় করে, বলুন। ভয় লাগছে, তাই তো? এই ভয় সবারই পাওয়া উচিত, এটা মনে রাখিস। সার্ভিস রোডে সোনালিকে দেখেছিলিস তুই? আমি দেখিনি স্যার, আমি শুধু কল করেছিলাম, তারপর অজয় ওখান থেকে বেরিয়ে যায়। নিজের গাড়িতে? না না, ভাড়ার গাড়িতেই। উমা, একটা কাজ করুন, স্যার, ওই গাড়ির নাম্বারটা জোগাড় করুন। সার্ভিস রোডের আশেপাশে যে কটা সিসিটিভি রয়েছে সবগুলোর ফুটেজ বের করুন। স্যার, 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 এই দেখুন স্যার, সোনালি এখানে গেছিল। আর দেখুন ওকে কে নিতে এসেছিল। এই ড্রাইভারকে আপনি ভালো করে দেখুন। ব্যাপারটা খুব ঘোরালো মনে হচ্ছে, চলুন। কি হলো স্যার? উমা, আমি এটা ভাবছিলাম যে অজয় যদি সোনালীকে একা একা এখান থেকে পিক আপ করে, তাহলে সোনালী নিশ্চয়ই সামনের সিটে বসবে। মনে করুন আমি অজয় আর আপনি সোনালী, সামনের সিটে বসুন। উমা, মনে করুন যে আমি অজয় ড্রাইভিং সিটে বসে আছি আর আমার পাশে সোনালী এখানে বসে আছে। ইয়েস স্যার, কিন্তু স্যার সোনালি অজয়কে দেখেই পুরো ব্যাপারটা ধরে ফেলে। তাই আমার মনে হচ্ছে না যে অজয় গাড়ি চালাচ্ছিল, আমার মনে হয় আরো কেউ ছিল। কি মির্জা? স্যার, এটাও হতে পারে যে অজয় পিছনের সিটে লুকিয়ে বসেছিল। কিন্তু সোনালীর মৃত্যু গাড়ির ভেতরেই হয়েছে 100%। কি করে বুঝলেন স্যার? এই দেখুন,
এই রাস্তাটা সোজা সেই জায়গাতেই যাচ্ছে যেখানে সোনালীর মৃতদেহ পাওয়া গেছিল। স্যার যদি সোনালীর মৃত্যু গাড়িতেই হয় তাহলে তো পাক্কা দুজন লোক, কারণ একটা মানুষ ড্রাইভ করতে করতে কাউকে মারতে পারে না। সোনালীর মৃত্যু কোনো একটা চওড়া মোটা জিনিস দিয়ে গলা টেপার ফলে হয়েছিল। গলায় চিহ্নটা দেখেছিলেন? ইয়েস স্যার। কোন জিনিসটা দিয়ে করা যেতে পারে স্যার? হতে পারে এই সিট বেল্টটা দিয়ে ওকে মারা হয়েছে। মির্জা, হ্যাঁ, ঠিক একবার ট্রাই বলেছেন, করো একদম। আমার সাথে। ট্রাই করো। ইয়েস স্যার, হতেই পারে। তার মানে গাড়ির ভেতরে অজয় একা ছিল না, আর কেউ ছিল। এমন কেউ যে পিছনের সিটে বসেছিল, আর সে সোনালীকে মার্ডার করেছে। কিন্তু কে ছিল সেটা আমাদের খোঁজ করতে হবে। ফুটেজ পেয়েছেন? নো স্যার, 2-3 ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক তো? ইয়েস স্যার। কারণ যতক্ষণ না আমরা ফুটেজ পাচ্ছি আমরা আসল বিষয়টা জানতে পারবো না। আরে নিতা, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। চলো। বাচ্চাদেরকেও কানাডায় নিয়ে যাব। হ্যাঁ গো সোনা, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি। সেই জন্য এখান থেকে তোমায় দূরে নিয়ে যাচ্ছি। দেখো, আগে আমরা কানাডাতে সেটেল হয়ে যাই। বাচ্চারা তো এখানে দাদু দিদার সঙ্গে ঠিকই আছে, ওখানে গিয়ে ওদেরকে ডেকে নেব। এবার তাড়াতাড়ি করো, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। Yes! তুমি ঠিক আছো তো? বল বল বল। মির্জা, স্যার সত্যি কথা বল, তুই সোনালীকে মার্ডার করেছিস? সত্যি কথাটা বলে দে, নাহলে এখানে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমি বলে দিলাম, বল। বলছি স্যার, বলছি আমি সবকিছু সত্যি বলছি। আমি হ্যাঁ, আমি সোনালীকে মেরেছি। আরে ওর সঙ্গে অ্যাফেয়ার করা আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। খুব ভালো একটা চাকরি ছিল আমার কাছে, ওর সাথে ওখানে দেখা হয়েছিল। ওর চক্করে আমি আমার বউ নিতা আর আমার 2 সন্তানকেও ছেড়ে দিলাম। আমি ভেবেছিলাম যে ও একটা ইয়াং মেয়ে, তার উপরে সিঙ্গেল, ওর সঙ্গে থাকবো, আমি আনন্দ ফুর্তি করবো কোনো বাধা ছাড়া। কিন্তু তারপরেও পজিটিভ হয়ে গেল স্যার, পাগলের মতো হয়ে গেল। বিয়ের জন্য প্রেশারাইজ করতে শুরু করলো। ওই স্ট্রেসে পড়ে আমি নিতাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম, আর আর আমার জবটাও চলে গেল স্যার। তোর চাকরি গেছিল কারণ তুই ঘুষ নিয়েছিলিস। সব ব্যাপারে অন্য কাউকে দোষ দেওয়াটা বন্ধ কর। সোনালী যখন বিরক্ত করতে শুরু করলো তখন তোর বউয়ের কথা মনে পড়লো, তাই তো? হ্যাঁ স্যার, সোনালী সত্যি ভীষণই ডমিনেটিং ছিল। আমার সব টাকা নিয়ে নিয়েছিল ওই বাড়ির ডাউন পেমেন্টের জন্য। আমি জানতাম স্যার যে যদি ওই সোনালীর সঙ্গে আমার বিয়ে হয় তাহলে ও আমার জীবন শেষ করে দেবে স্যার। সেই জন্যই আমি নিজের কিডন্যাপিং এর প্ল্যান করলাম। বীরজুকে দিয়ে ফোন করিয়ে? হ্যাঁ স্যার, তারপরে আমি রঞ্জিত সেজে ওই হাইওয়ের সামনে সোনালীকে পিক আপ করতে গেলাম। অজয় কোথায়? এই নাও টাকা। গাড়িতে বসে পড়ো, সব বলছি আমি। তুমি আগে বলো অজয় কোথায়? বলছি তো গাড়িতে বসো।
বসো, এই বসো, আরে আমার হাজবেন্ড। গাড়িতে বসো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? আর আমার হাজবেন্ড কোথায়? চুপচাপ বসে থাকো, না হলে কিন্তু চলো। ও আমার সংসার ভেঙে দিয়েছিল। যখন অজয় আমার কাছে ফিরে আসলো, তারপরে আমি আর ওকে হারাতে চাইনি। আমার বাচ্চারা আবার ওর বাবাকে ফিরে পেয়েছে, আমার পরিবার সম্পূর্ণ হয়েছে। অজয় বলেছিল যে আমরা এই সমস্ত কাজ করে কানাডাতে ফিরে যাব, তারপরে পুলিশ আর কিচ্ছু করতে পারবে না। সোনালীকে পথ থেকে সরানোর জন্য এই একটাই উপায় ছিল, আবার নতুন করে সংসার শুরু করা। সংসার হবে ম্যাডাম, সংসার হবে, দুজনেরই সংসার হবে, কিন্তু অন্য কোথাও নয়, জেলের ভেতরে। আমরা মানুষরা কিন্তু সত্যিই অদ্ভুত। দেখুন, আমরা 2 টাকা চিটিং করার জন্য অটোওয়ালা আর সবজিওয়ালার সঙ্গেও ঝগড়া করে থাকি, আর যখন নিজের কেউ কোনো ভুল করে তাকে কিন্তু আমরা খুব সহজেই ক্ষমা করে দিই। ঠিক এমনটাই হয়েছিল নিতার সঙ্গে। অজয় ছিল টাকার খুব লোভী। অজয় তাকে ঠকিয়েছিল, এমনকি সে নিজের সন্তানকেও ছেড়ে দেয় একটি অল্প বয়সী মেয়ের কারণে। আর যখন অজয় ঠিক করে যে সেই মেয়েটাকেও সে ঠকাবে, তখন নিতা শুধু তাকে ক্ষমাই করেনি, বরং তার সংসার পাতার জন্যে সে একটা খুনও করে বসে। নিতা চেয়েছিল তার স্বামী আর সন্তানকে নিয়ে থাকতে, কিন্তু অজয়ের স্বার্থপরতা এক সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নেয়। বন্ধুরা, আমরা যদি এই ঘটনাটা ভালো করে দেখি, প্রত্যেকেই কিন্তু একজন ভুল মানুষকে বিশ্বাস করেছিল। প্রত্যেক মানুষই কিন্তু অন্যের বিশ্বাসকে ভেঙে দেয়, আর তার ফল একটা খুন, 2 যাবজ্জীবন কারাদণ্ড আর 2 অনাথ শিশু। আমরা সবাই জানি যে বিশ্বাস হলো আমাদের কাছে অনেক বড় পুঁজি, যা অর্জন করতে সারা জীবন লাগে আর হারাতে 2 মিনিটও সময় লাগে না। আমাদের কিন্তু সবাইকে কোনোভাবে বিশ্বাস করা উচিত নয়। ঠিক এই শিক্ষাটাই দেয় আমাদের আজকের গল্প। এর সঙ্গে আমি হলাম গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে পুলিশের কার্যক্ষমতা দেখাতে আর প্রত্যেক অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে নতুন এক গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।